সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় সকলেই ভালো আছো। সকলকে আমি পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে তোমরা সবাই সুস্থ স্বাভাবিকভাবে আছো এবং সকলেরই সুস্থতা কামনা করছি। তোমরা হয়তো অনেকেই আমার প্রথম ক্লাসটা দেখেছো, যে তোমরা যখন একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার শুরুতেই আমার সাথে তোমাদের অনেকের কথা হয়েছে, আমার হাতেই তোমরা ভর্তি হয়েছো। এরপরে আমি উচ্চতর গণিতের প্রথম ক্লাসটা আমি নেই। প্রথম ক্লাস মানে প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এরপরে দীর্ঘ পথ শেষে আবার দশম অধ্যায়, সৌভাগ্যক্রমে দশম অধ্যায়টা আমার ওপরে অর্পিত হয়েছে এই ক্লাসটি নেওয়ার জন্য। তা আমি এই ক্লাসটি নেব এবং এই ক্লাসের মাধ্যমে অর্থাৎ এই অধ্যায়টা শেষ করে আমাদের উচ্চতর গণিতের আমাদের যে নির্দিষ্ট সিলেবাস সেটা শেষ হবে। তো চলো আমরা তাহলে শুরু করি। আমরা দশম অধ্যায় যোগজীকরণ এটা শুরু করি এবং এরপরে আমাদের কর্তৃপক্ষ যে আদেশ দিবে সেই অনুসারে আমরা যোগজীকরণ শেষে আমরা আবার আমাদের ক্লাসসমূহ কিভাবে কন্টিনিউ করা যায় সেটা আমরা করব আর কি। যাই হোক, এখন আমরা দশম অধ্যায়ের ক্লাসগুলি আমরা শুরু করি। তো দশম অধ্যায়ে কি আছে? যোগজীকরণ। তাহলে যোগজীকরণের শুরুতেই তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা কি কি জিনিস পড়বো, একটা চ্যাপ্টারে কি কি জিনিস পড়বো সেইটা, এবং কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, এমসিকিউ এবং সিকিউ প্রশ্ন কোথা থেকে আসবে, সেটা কোথা থেকে আসবে। এই যে আমরা যে দেখতে পাচ্ছি যে এখানে এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কি কি শিখবে দেখো। বলছে ক্ষেত্রফল হিসাবে নির্দিষ্ট যোগজ বর্ণনা করতে পারবে, তারপরে আছে প্রতি অন্তরজ কি ব্যাখ্যা করতে পারবে, এরপরে নির্দিষ্ট যোগজ সম্পর্কিত মূল উপপাদ্য বর্ণনা করতে পারবে, তারপরে কি আছে নির্দিষ্ট যোগজ ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই বিষয়ে তোমাদের ব্যবহারিক আছে 5 কোটি 6 কোটির সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় এটা আছে। এটা আমরা পরবর্তীতে শিখবো, যখন আমাদের অফলাইন ক্লাস হবে তখন আমরা ব্যবহারিকটা করে নিব। এরপরে আছে দেখো 5 নম্বর পয়েন্ট, প্রতি অন্তরজকে অনির্দিষ্ট যোগজ রূপে ব্যাখ্যা করতে পারবে। তারপরে কি আছে অনির্দিষ্ট যোগজ নির্ণয়ের বিভিন্ন কৌশল ব্যাখ্যা করতে পারবো। তারপরে আছে কি প্রতিস্থাপন, আংশিক ভগ্নাংশ, অংশায়ন সূত্র ব্যবহার করে অনির্দিষ্ট যোগজ নির্ণয় করব। অর্থাৎ আমরা যে ইন্টিগ্রেশন নির্ণয় করব, এখানে আমাদের কয়েকটি ভাগে বিভক্ত আছে। কিছু আছে সাধারণ সব সময়ের জন্য, কিছু ইন্টিগ্রেশন আছে যেগুলো স্বাভাবিক প্রক্রিয়া আমরা বলবো। এটার জন্য সুনির্দিষ্ট কোনো নিয়ম নাই, সরাসরি সূত্রের সাহায্যে আমরা ইন্টিগ্রেশন করব। এরপরে আছে প্রতিস্থাপন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করব। তারপরে আছে অংশায়ন অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টস, সেই পদ্ধতিতেও আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করব। তারপরে আংশিক ভগ্নাংশ আছে, এই আংশিক ভগ্নাংশকে আমরা সরাসরি যেন সূত্র প্রয়োগ করা যায় এমন উপযোগী করে আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ইন্টিগ্রেশন কি এইটা আগে দেখি। তাহলে ইন্টিগ্রেশন বা যোগজ বা প্রতি অন্তরজ, তাহলে আমরা ডিফারেন্সিয়েশন শিখেছি, যেমন ডিডিএক্স অফ আমরা যদি আচ্ছা ডিডিএক্স অফ আমরা এফ অফ এক্স একটা ফাংশন নিলাম, এইখানে যদি একে আমরা এফ অফ এক্স পাই, তাহলে আমরা প্রাপ্ত যে ফাংশন একে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? এফ অফ এক্স প্লাস সি পাবো। তাহলে আমরা এখন থেকে স্লাইড থেকে বের হয়ে আসি। তাহলে দেখো, তাহলে ডি ডিএক্স অফ এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স, তাহলে এই যে এটা ক্যাপিটাল এফ অফ এক্স দেখবা, তাহলে এখান থেকে আমরা এই প্রাপ্ত ফাংশনকে যদি আমি আবার পুনরায় ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো? এফ অফ এক্স প্লাস সি পাবো। আচ্ছা, এখন এইটা অনেকের ক্ষেত্রে যে স্যার আমরা সি হলো সমাকলিত ধ্রুবক, সি কি সমাকলিত ধ্রুবক, তাহলে সমাকলিত যে ধ্রুবক, তাহলে এখানে সি হলো সমাকলিত ধ্রুবক।
আচ্ছা, এবার আমরা তাহলে চলে আসি যে স্যার এই সি কেন আসলো। তাহলে এইবার আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে একটু দেখাই। এক্সাম্পল দিয়ে আমি দেখাবো যে উদাহরণ দিই, যেমন যেমন ধরো আমি একটা ফাংশন নিলাম ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস টু, এক্স স্কোয়ার প্লাস টু। তাহলে এখানে আমি একটু আলাদা আলাদা করি, ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস হলো ডি ডিএক্স অফ টু। তাহলে এখানে কি হবে, টয়েস এক্স আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি শূন্য। কিন্তু প্রতি অন্তরজ যেহেতু আমরা বলছি যোগজ বা প্রতি অন্তরজ, তাহলে একইভাবে আমরা যদি এই টয়েস এক্সকে এখন ইন্টিগ্রেট করি তাহলে কি আমরা এক্স স্কোয়ার প্লাস টু পাওয়ার কথা। কিন্তু তাহলে দেখো আমরা করি, আমরা ইন্টিগ্রেট করলাম কাকে, টয়েস এক্সকে, টয়েস এক্স ডিএক্স, তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার বাই টু, তাহলে এক্স স্কোয়ার, শুধু আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে ফাংশন নিলাম হলো যাকে আমরা ডিফারেন্সিয়েশন করছি সেটা নিলাম কি, অর্থাৎ ক্যাপিটাল এফ অফ এক্স নিলাম হলো এক্স স্কোয়ার প্লাস টু। একে ডিফারেন্সিয়েট করলে আমি কি পেলাম, টয়েস এক্স পেলাম। কিন্তু এই টয়েস এক্সকে যদি আবার ইন্টিগ্রেট করি তাহলে আমি কনস্ট্যান্টটা পাচ্ছি না। আমাদের কনস্ট্যান্ট কি ছিল, টু ছিল, টুটা পাচ্ছি না। তাহলে টু আমাদের এই টুটা যেন পাওয়া যায়, ইনিশিয়াল কন্ডিশন যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে টু যেন পাওয়া যায়, এই জন্যই এখানে একটা কনস্ট্যান্ট যুক্ত করা হয়। এই জন্য এটাকে, এই জন্য আমরা কি যুক্ত করছি, আমরা সি যুক্ত করছি। তাহলে এই হলো মোটামুটি আমাদের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের মধ্যে একটা সম্পর্ক। এজন্য এই একটা আর একটা উল্টা বলা হয়, অর্থাৎ ডিফারেন্সিয়েশন এবং যোগজ এটা পরস্পরের উল্টা আর কি। ঠিক আছে, তাহলে এখন আমরা প্রতিরোধ অর্থাৎ এটার ব্যাখ্যা হলো যে একটা ফাংশনকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, সেই ডিফারেন্সিয়েটকৃত প্রাপ্ত যে ফলাফল সেটাকে যদি আমি আবার ইন্টিগ্রেট করি তাহলে সেটাকে আমরা কি বলবো, সে আমরা পূর্বের ফাংশনটা পাবো। এজন্য যোগজকে বলা হয় প্রতি অন্তরজ, প্রতি অন্তরজ। তাহলে এরপরে আমরা তাহলে চলে যাই, আচ্ছা যোগজ এবং প্রতি অন্তরজের প্রকারভেদ। যোগজের আমি সরাসরি লিখি, যোগজের প্রকারভেদ কি কি, এক হলো অনির্দিষ্ট যোগজ, অনির্দিষ্ট যোগজ। দুই হলো নির্দিষ্ট যোগজ, নির্দিষ্ট যোগজ। তাহলে অনির্দিষ্ট যোগজ কেমন, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স এফ অফ এক্স প্লাস সি, এটা হলো কি অনির্দিষ্ট যোগজ। আর ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স লোয়ার লিমিটে আপার লিমিট বি, এখানে আমি পাবো এফ অফ এক্স এ বি, তাহলে কি হবে এফ অফ বি মাইনাস এফ অফ এ, এফ অফ বি মাইনাস এফ অফ এ। প্রিয় শিক্ষার্থীরা, এই দুই ধরনের যোগজ আমরা শুরুতেই আমরা কিসে আসবো, আমরা শুরুতেই অনির্দিষ্ট যোগজ নির্ণয় করব। তবে অনির্দিষ্ট যোগজ নির্ণয়ের আগে আমাদের বেশ কিছু সূত্র আমাদের আলোচনা করতে হবে, এই সূত্রগুলো আমাদের শিখতে হবে। সূত্রগুলো যদি আমরা শিখে নেই তাহলে আমরা অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। তাহলে এখানে আমরা শুরুতেই বেশ কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমি একে একে তোমাদের একটু লিখে দেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স, এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n প্লাস ওয়ান প্লাস সি। এখানে ইয়ে করতে হবে যেখানে n নট ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে শুধুমাত্র n নট ইকুয়াল টু মাইনাস ওয়ানের জন্য ব্যতীত আমরা এই সূত্রটা কি করতে পারবো, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। দুই নাম্বার, তাহলে এটা হলো এক নাম্বার
এবার 2 নাম্বার ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স, এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স, তার মানে এক্স টু দি পাওয়ার 0 মানে কি শুধু ডিএক্স, তাহলে এইটা কি হবে, এটা হবে এক্স প্লাস সি। এটা কিন্তু এটারই একটা অনুসিদ্ধান্ত বলা যায়। এরপর 3 নাম্বারে আমরা চলে আসি, ওই যে বললাম যে এন নট ইকুয়াল টু -1, তাহলে এক্স টু দি পাওয়ার -1 হলে কি হবে 1/x dx, তাহলে এটা হবে ln x প্লাস সি। এরপরে 4 নাম্বারে আমরা চলে আসি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mx dx 1/m ই টু দি পাওয়ার mx প্লাস সি, 1/m ই টু দি পাওয়ার mx প্লাস সি। 5 নাম্বারে আমরা যাই, এটা আমি একটু মুছে দিলাম, এখানে ছোট করে লেখালাম n নট ইকুয়াল টু -1। এইবার আমরা 5 নাম্বারে যাই। 5 নাম্বারে হলো ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, তাহলে কি হবে 1/ln a টু দি পাওয়ার এক্স প্লাস সি, 1/ln a টু দি পাওয়ার এক্স প্লাস সি। আচ্ছা, এরপরে 6 নাম্বার আমরা চলে যাই। 6 নাম্বার ই টু দি পাওয়ার এম এক্স, আমরা যদি এম এর মান 1 ধরি তাহলে সরি এটা ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এরপরে আমরা চলে যাব ইন্টিগ্রেশন শুধু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস। একটা জিনিস তোমাদের হয়তো ভাইভাতে প্রশ্ন ধরতে পারে যে এমন একটা ফাংশনের নাম বলো, এমন একটা ফাংশনের নাম বলো যার ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একই, যার ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একই। এরপরে চলে যাও, আমরা চলে যাই 7 নাম্বার, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স কি হবে -cos x প্লাস সি। 8 নাম্বার ইন্টিগ্রেশন cos x dx, এটা হলো সাইন এক্স প্লাস সি। এরপরে আছে কি ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স, আমরা এরপরে চলে যাই 9 নাম্বারে। 9 নাম্বার ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স, এটা হলো tan x প্লাস সি। 10 নাম্বার ইন্টিগ্রেশন cosec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস cot x প্লাস সি। 11 নাম্বার ইন্টিগ্রেশন sec x ইন্টু tan x ডিএক্স, তাহলে কি sec x প্লাস সি। আচ্ছা, এইটা তোমাদের আমি একটু ব্যাখ্যা করি, সবগুলোই ব্যাখ্যা করা যায়, যেমন 7 নাম্বার থেকে একটু ব্যাখ্যা করি। আমরা জানি ডি ডিএক্স অফ সাইন এক্স কি হবে cos x, তাহলে cos x কে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, cos x কে যদি ইন্টিগ্রেট করি তাহলে sin x পাওয়া যাবে। এই যে দেখো cos x কে ইন্টিগ্রেট করলে কি পাচ্ছি আমরা sin x পাচ্ছি। আবার 7 নাম্বারটা আমি 7টা এখন লিখি, ডি ডিএক্স অফ cos x কি হলো -sin x, তাহলে যদি আমি sin x কে ইন্টিগ্রেট করি তাহলে কি হবে -cos x পাবো। একইভাবে ডি ডিএক্স অফ sec x, ডি ডিএক্স অফ sec x, ডি ডিএক্স অফ sec x, ডি ডিএক্স অফ sec x কি হবে sec x ইন্টু tan x। কাজেই sec x ইন্টু tan x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো sec x পাবো। কাজেই তোমাদের এই ইন্টিগ্রেশনের সূত্রগুলো মুখস্থ রাখার জন্য বা আয়ত্তে আনার জন্য যেটা করতে হবে, ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো খুব ভালোভাবে আয়ত্তে আনতে হবে। এরপরে আমরা চলে যাব 12 নাম্বার, ইন্টিগ্রেশন cosec x ইন্টু cot x dx মাইনাস cosec x প্লাস সি। তাহলে আমরা এই সূত্রগুলো শিখলাম। sin x কে ডিফারেন্সিয়েট করলে ইন্টিগ্রেট করলে কি হয়
সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস কস এক্স প্লাস সি, কস এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয় সাইন এক্স প্লাস সি। যেহেতু অনির্দিষ্ট জেগোজ, কাজে কি প্রতি ক্ষেত্রে আমরা দেখো একটা সমাকলিত ধ্রুবক সি যোগ করছি। আর কেন যোগ করছি সেই বিষয়টা আমি তোমাদের আগেই ব্যাখ্যা করেছি যে কেন আমরা এটা যোগ করছি। তাহলে এরপরে দেখো ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স কি হবে টেন এক্স প্লাস সি। কারণ কি, কারণ টেন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় সেক স্কোয়ার এক্স পাওয়া যায়। কাজেই সেক স্কোয়ার এক্স কে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে টেন এক্স পাবো। একইভাবে কট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় কোসেক স্কোয়ার এক্স পাওয়া যায়। কাজেই কোসেক স্কোয়ার এক্স কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো কট এক্স পাবো আর কি। একই তো এগুলো তো আমি ব্যাখ্যা করলাম আর কি। মোটামুটি এই সূত্র, আরও সূত্র আছে, সূত্র কিন্তু থেমে যাবে না, সূত্র অনেক আছে। আমরা এখন কিছু অঙ্ক করব। আর একটা বিষয় তোমাদের বলে রাখি, তোমরা ত্রিকোণমিতিতে সপ্তম অধ্যায়ে বেশ কিছু সূত্র শিখেছ। সেই সমস্ত সূত্র তোমরা একটা জিনিস মনে রাখবা, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনে যদি ভালো করতে চাও তাহলে ত্রিকোণমিতির যে সকল সূত্র আমরা শিখেছি এই সমস্ত সূত্রগুলা ঠোঁটস্থ থাকা লাগবে, একদম ঠোঁটস্থ তোমরা রেখে সেইগুলো আর কি, তোমরা যদি সেগুলো ঠোঁটস্থ থাকে তাহলে তোমরা সেই সমস্ত সূত্র এই ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন করার সময় অ্যাপ্লাই করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন বেশ কিছু অঙ্ক করব আর কি, খুব সহজ অঙ্ক। একটা অঙ্ক আমি যেহেতু করে যাচ্ছি, বইয়ের নাম্বার না, এটা আমার ক্লাসের অঙ্ক নাম্বার। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 15 মাইনাস এক্স 4 প্লাস 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই, আমি এখানে দিলাম হলো এক্স টু দি পাওয়ার 7 ডিএক্স। তাহলে এগুলো আমরা সবগুলো আলাদা আলাদা করে নেব। তাহলে এক্স টু দি পাওয়ার 7 ডিভাইড এক্স টু দি পাওয়ার 15 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 7 প্লাস 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 divided by x to the power 7 minus 2 into x square divided by x to the power 7 1 by x to the power 7। অর্থাৎ প্রত্যেকটা পদকে আমি x to the power 7 দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের কি আসছে দেখো, এখানে আমাদের আসতেছে x to the power 8 প্লাস 4 ইন্টু এখানে আসতেছে x to the power -3, এখানে আসতেছে এক্স টু দি পাওয়ার কত -5, এইখানে আসতেছে এক্স টু দি পাওয়ার -7 ডিএক্স। আমরা এখন সূত্র কি জানি, আমরা সূত্র জানি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান কত এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এই সূত্র আমরা এখানে প্রয়োগ করব। তাহলে দেখো আমাদের এখানে আসতেছে এক্স টু দি পাওয়ার 8 plus 1 divided by 8 plus 1 plus 4 into x to the power -3 plus 1 divided by -3 plus 1 2 into x to the power -5। তাহলে কি হবে x to the power -5 plus 1 divided by -5 plus 1 plus x to the power -7 plus 1 divided by -7 plus 1। যেহেতু আমরা ইন্টিগ্রেশন সম্পন্ন করে ফেলেছি কাজে এখানে আমাদের যুক্ত হবে সি, এটা হলো +1। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, আলটিমেটলি আমাদের দাঁড়ালো এইখানে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1, তাহলে 1/9 এক্স টু দি পাওয়ার 9। এখানে দেখো -3 প্লাস 2 সরি -3 প্লাস 1 হবে, এটা -3 প্লাস 1, তাহলে আমাদের 4 আর -2, তাহলে এখানে আমি পাবো -2 এক্স টু দি পাওয়ার -2। তারপরে কি আছে দেখো এখানে হলো 2 আর এখানে হলো -4, তাহলে আমাদের এটা প্লাস হয়ে যাবে 1/2 এক্স টু দি পাওয়ার -4। এরপরে এখানে আমাদের -1/6 এক্স টু দি পাওয়ার -6 প্লাস। এই হলো আমাদের অঙ্ক। এখানে যদি আমরা এই সমস্ত ছোটোখাটো অঙ্কে যদি যোগ বিয়োগে ভুল হয়, আমার ভুল হোক বা তোমাদের যারই ভুল হোক না কেন,
এখানে আমরা কি পাবো? শূন্য পাবো। যদিও এখন শূন্য দেওয়া হয় না, যে যদি আমাদের অঙ্কের পদ্ধতি সঠিক থাকে তাহলে আমরা কি পাবো? সেখানে আমরা ন্যূনতম মান পাবো। এই সমস্ত অঙ্ক এমসিকিউ আকারে আসতে পারে বা ক নাম্বারে আসতে পারে, খুব সহজ যেহেতু এই সমস্ত অঙ্কগুলা। এরপরে আমরা পরের অঙ্কে যাই। পরে আছে 2 ক্লাসের, আমাদের আজকের ক্লাসের অঙ্ক নাম্বার 2, কোনো বই না, আমাদের আজকের ক্লাসের। তারপরে আমরা তাহলে এখানে লিখি 1/x e⁻x dx। তাহলে এগুলো আলাদা আলাদা করে নিই, ফাংশনগুলো আমরা আলাদা আলাদা করে নিই। 1/x dx প্লাস ইন্টিগ্রেশন ex dx। তাহলে সরাসরি সূত্র, কিন্তু এখানে তেমন কিছুই নাই, সরাসরি সূত্র আর কি। অর্থাৎ ফাস্ট ফুড অনেকটা আর কি। তাহলে লন মডুলাস অফ এক্স e⁻x প্লাস। আচ্ছা, তাহলে আমরা এরপরে যাই। আমরা ত্রিকোণমিতির, আমরা এখন যে অঙ্কগুলা করব সেক্ষেত্রে ত্রিকোণমিতির সূত্র আমাদের লাগবে। তাহলে একই সাথে আমরা ত্রিকোণমিতির সূত্রটাও শিখে নিব। 3 নাম্বার, আজকের ক্লাসে 3 নাম্বার অঙ্ক, 1/1 - cos 2x dx, cos 2x dx। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি তোমাদের মনে আছে কিনা cos 2x এর ফর্মুলা, ত্রিকোণমিতির ফর্মুলা। cos 2x কি? cos স্কয়ার x মাইনাস সাইন স্কয়ার x। এই সূত্রটা আবার আসলো কোথা থেকে? মূল সূত্র হলো cos অফ a প্লাস বি, cos a cos b মাইনাস সাইন a সাইন b। তাহলে এ কোণ আর বি কোণ, এ কোণ আবার বি কোণ কি ধরনের কোণ? সংযুক্ত যৌগিক কোণ, এবং এরা উভয় সূক্ষ্মকোণ। এ বি উভয় সূক্ষ্মকোণ, এ প্লাস বি এর পরিমাণও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। তাহলে এ আর বি কে যদি আমি যেহেতু সমান ধরি এবং এদেরকে যদি এক্স দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে এক্স প্লাস এক্স cos 2x হবে। আর এখানে এ বি উভয়ের ক্ষেত্রে যেহেতু এক্স বসছে, তাহলে cos স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স। এখান থেকে আবার আমরা সূত্র কি পাই? এখান থেকে সূত্র পাই হলো 1 - 2 সাইন স্কয়ার এক্স, আবার 2 cos স্কয়ার, এটা হলো যদি 1 - 2 সাইন স্কয়ার এক্স। আর যদি সবগুলোই আমরা cos স্কয়ার এক্স এ কনভার্ট করি, তাহলে 2 cos স্কয়ার এক্স মাইনাস। এর আবার দুইটা অনুসিদ্ধান্ত আছে, কি কি? একটা হলো 1 প্লাস cos 2x হলো 2 cos স্কয়ার এক্স, 1 মাইনাস cos 2x 2 সাইন স্কয়ার এক্স। এখন দেখো এখানে এই সূত্রটা মিলল। তাহলে ইন্টিগ্রেশন 1 মাইনাস cos 2x, 1/2 সাইন স্কয়ার এক্স dx। তাহলে এটা সাইড নোট দিবা কি? সাইড নোট দিবা যেহেতু 1 মাইনাস cos 2x সমান সমান হলো 2 সাইন স্কয়ার এক্স। আচ্ছা, এখন তাহলে 1/2, এটা 1/sin স্কয়ার এক্স মানে কি sec স্কয়ার এক্স dx। তাহলে সূত্র কি? ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স হলো কি? tan x। তাহলে 1/2 tan x প্লাস 1/2 tan x প্লাস। এরপরে আমরা চলে যাব আজকের ক্লাসের 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্কটা আমি তুলে নিই। চার নাম্বার, ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন 2x dx। তাহলে আমরা তো 1 প্লাস সাইন 2x dx এর সূত্র
সরাসরি কোনো সূত্র নাই, 1 মাইনাস সাইন 2x থাকলে আমরা সূত্র প্রয়োগ করতাম, সেটারও সুযোগ নাই। তাহলে আমরা দেখি কি করা যায়। আমরা এখানে লিখতে পারি 1 সমান হলো সাইন স্কোয়ার এক্স প্লাস হলো কস স্কোয়ার এক্স। এরপরে সাইন 2x এর ফর্মুলা কি, 2 সাইন এক্স ইন্টু কস এক্স, 2 সাইন এক্স ইন্টু কস এক্স। দেখো আগের অঙ্কে আমি কি দেখালাম, cos 2x এর ফর্মুলা দেখালাম। তাহলে cos 2x এর ফর্মুলা, cos 2x আমরা পাইলাম কি, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। এখনই আবার আসলো কি সাইন 2x, এটার সূত্র বলছি 2 সাইন এক্স ইন্টু কস এক্স। তাহলে কিভাবে আসলো, এই সূত্রটা আমরা অনেক আগে যেহেতু ত্রিকোণমিতি করেছে আবার একটু রিকল করি। সেটা হলো আমাদের মূল সূত্র হলো সাইন অফ এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এক্ষেত্রেও শর্ত একই, এ কোণ এবং বি কোণ উভয়ে সূক্ষ্মকোণ, এবং এ বি কেমন, এ বি সংযুক্ত ও যৌগিক কোণ, এবং এ প্লাস বিও সূক্ষ্মকোণ। এখন এ আর বি যদি পরস্পর সমান হয় এবং এদেরকে যদি আমরা এক্স দ্বারা নির্দেশ করি, তাহলে সাইন অফ এক্স প্লাস এক্স, তাহলে সাইন এক্স কস এক্স প্লাস হলো কস এক্স সাইন এক্স। তাহলে অতএব সাইন 2x সমান কি, 2 সাইন এক্স কস এক্স। তাহলে এই সূত্র আমি এখানে প্রয়োগ করেছি, এখানে আমাদের dx থাকবে। ইন্টিগ্রেশন আমি এখন লিখবো এটা কি, সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার ডিএক্স হয়ে গেল। তাহলে এখন আমরা দেখি, রুট ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়, এখনই কিন্তু আমরা সূত্র শিখেছি, কি হয়, মাইনাস কস এক্স, আর কস এক্স কে ইন্টিগ্রেট করলে হয় সাইন এক্স, আর যেহেতু অনির্দিষ্ট যোগজ কাজে একটা সি যুক্ত হলো, একটা ধ্রুবক সি যুক্ত হলো। আমরা পরের অঙ্কে যাই, অঙ্ক নাম্বার 5। তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে যদি সরাসরি এক সূত্র প্রয়োগ করা না যায়, তাহলে সেটাকে যদি ত্রিকোণমিতিক ফাংশন হয়, তাহলে ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করে সেই ফাংশনটিকে সমাকলন উপযোগী বা যোগজীকরণ করার উপযোগী করতে হবে। যোগজীকরণ করার উপযোগী করার পরে তখনই তাকে ইন্টিগ্রেট করা যাবে যদি সেখানে সূত্র প্রয়োগ করা যায়। কাজে সূত্র প্রয়োগ করা যায়, ফাংশনের যেমনই দেওয়া থাক না কেন তাকে ফাংশনের যোগজীকরণের উপযোগী করে নিয়ে তখন তাকে আমরা যোগজীকরণ বা ইন্টিগ্রেশন করব। 5 নম্বরে আমরা আসি, অঙ্ক নাম্বার 5, sec স্কোয়ার এক্স ডি ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স আর কোসেক স্কোয়ার থিটা সমান কত, 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস কট স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে কি হবে, ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন sec স্কোয়ার, এটা ইন্টিগ্রেশন কি, এটা হবে tan x প্লাস sec স্কোয়ার এক্স কে আমরা লিখবো হলো 1 বাই cos স্কোয়ার এক্স, আর cot স্কোয়ার কে লিখবো cos স্কোয়ার এক্স ডিভাইডেড বাই sin স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আলটিমেটলি আমাদের এটা কি দাঁড়ালো, tan x প্লাস ইন্টিগ্রেশন 1 বাই sin স্কোয়ার এক্স, দ্যাট মিনস হলো cosec স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমাদের এখন আমরা সরাসরি এখানে সূত্র প্রয়োগ করতে পারবো। তাহলে tan x মাইনাস cot x প্লাস, তাহলে ইন্টিগ্রেট sec স্কোয়ার এক্স ডিএক্স সমান হলো tan x, আর ইন্টিগ্রেশন cosec স্কোয়ার এক্স
ডিএক্স সমান হলো মাইনাস কট এক্স। তাহলে আমাদের এই অঙ্কটাও হয়ে গেল। আমরা এবার এর পরের অঙ্ক চলে যাব। 6 নাম্বার। এগুলো একদম বেসিক অঙ্ক, সরাসরি সূত্র প্রয়োগ করা যায়। কিছু অঙ্ক আছে সরাসরি সূত্র প্রয়োগ করা যায়, কিছু অঙ্ক আছে যে তাকে একটু ত্রিকোণমিতিক ফাংশন হলে ত্রিকোণমিতিক সূত্র, যদি বীজগাণিতিক ফাংশন হয় তাহলে বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে বা তাকে মডিফাই করে বা কাটাকাটি করে ইত্যাদি করে সেটাকে সূত্র প্রয়োগ উপযোগী করতে হয়। এরপরেই অনেকটা সেকেন্ড ফুড মনে করতে পারো, অর্থাৎ তুমি বাজারে গেলা, কাঁচামাল কিনলা, তারপরে তাকে রান্নার উপযোগী করলা। এরকম অঙ্কের ক্ষেত্রেও এরকম ফাংশন তোমাকে দেওয়া থাকবে, এমন না যে তোমাকে সরাসরি তুমি ফাংশন দেওয়া থাকলো তাকে সূত্র প্রয়োগ করে ইন্ডিকেট করলো, তা নয়। তোমাকে ফাংশন দেওয়া থাকবে হয়তো কিছুটা জটিল বা অন্য একটা রূপে দেওয়া থাকবে, সেটাকে তোমাকে এমনভাবে তৈরি করতে হবে যেন তাকে যোগজীকরণ করা যায়। 6 নাম্বার দেখো, ইন্টিগ্রেশন এক্স ইন্টু 1 প্লাস রুট এক্স ডিএক্স। এগুলো খুবই ছোট ছোট অঙ্ক আর কি। তাহলে ইন্টিগ্রেশন এক্স আর এক্স আর রুট এক্স, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 3/2 ডিএক্স। তাহলে শুধু এক্স থাকলে এটা কি হবে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস 1 ডিভাইডেড বাই 3/2 প্লাস 1 প্লাস সি। তাহলে এখানে 1/2 এক্স স্কোয়ার প্লাস এখানে হবে কত হলো 3/2 প্লাস 1, তাহলে এখানে হবে 5/2, তাহলে উল্টায় যাবে 2/5 এক্স টু দি পাওয়ার 5/2 প্লাস সি। এগুলো খুবই ছোট ছোট অঙ্ক আর কি, একদমই ছোট ছোট অঙ্ক। এরপরে আমরা চলে যাব 7 নম্বর একটা অঙ্ক। 7 নাম্বার, ইন্টিগ্রেশন 1/1 মাইনাস কস 2x dx। এই অঙ্কটা মনে আমরা আগে করেছি, এটা আমরা বাদ দিই। আমি একটু দেখে নিই আগে করেছি কিনা। হ্যাঁ, এটা আমরা আগে করেছি। তাহলে আমরা আর একটা অঙ্কে যাই। এই অঙ্কটাকেই খালি আমরা রুট দিয়ে দেব। 1 মাইনাস কস 2x dx। আমরা সূত্র কিন্তু জানি, ত্রিকোণমিতির সূত্র জানি 1 মাইনাস কস 2x। এখন তোমরা বলতে পারো যে স্যার আমরা এখানে কেন সূত্র প্রয়োগ করছি। দেখো অঙ্কটার দিকে আমরা ফাংশনে যদি খেয়াল করি, তো এখানে সরাসরি কোনো সূত্র প্রয়োগ করা যায় না। সূত্র যেহেতু করা যায় না, কাজে একে আমরা মডিফাই করে যোগজীকরণ করার উপযোগী কোনো সূত্র প্রয়োগ আমরা এখানে করব। তাহলে কি হলো রুট ওভার 1 মাইনাস কস 2x সমান হলো 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখান থেকে কি হবে √2 সাইন এক্স ডিএক্স। তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি মাইনাস কস এক্স প্লাস সি। আসলে এই অঙ্কগুলো করার উদ্দেশ্য হলো যেন আমরা সূত্রগুলো আমরা আত্মস্থ করতে পারি, সূত্রগুলো আমরা শিখতে পারি এবং সূত্রগুলো যেন আমাদের আয়ত্তে চলে আসে। এরপরে আমরা চলে যাব আরো পরের অঙ্ক। 8 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন 1/1 প্লাস সাইন এক্স ডিএক্স। এই অঙ্কটা আমরা কিভাবে করব? আমরা যদি লব ও হরকে হরের অনুবন্ধী দ্বারা গুণ করি তাহলে কি হয় দেখি। তাহলে 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। তাহলে কি হলো ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স, আর এটা কি হলো দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এরপরে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন এক্স
আর 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স কে আমরা কি লিখবো, কস স্কোয়ার এক্স। এইবার আমরা ভগ্নাংশটাকে পৃথক করে নিব। তাহলে 1 বাই কস স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। 1 বাই কস স্কোয়ার এক্স সমান কত, আমরা জানি 1 বাই কস স্কোয়ার এক্স মানে হলো সেক স্কোয়ার এক্স ডিএক্স। আর এখানে আমরা লিখতে পারি সাইন এক্স ভাগ কস এক্স আর 1 ভাগ কস এক্স, তাহলে কি হলো সেক এক্স ইন্টু টেন এক্স ডিএক্স। তাহলে দেখো এখন আমাদের সূত্র প্রয়োগ করা যাবে, তাই না? দেখো এখন কি সেক স্কোয়ার এক্স আমরা জানি এটা হবে টেন এক্স, আর সেক এক্স ইন্টু টেন এক্স, সেক এক্স ইন্টু টেন এক্স সেইটা হবে হলো সেক এক্স প্লাস সি, প্লাস হলো সি। একইভাবে এরকম আরেকটা অঙ্ক আছে, এটা যদি 8 এর 1 বলো, এটা আমি করে দেব না, এটা তোমরা বাসায় করবে। এটা হলো 8 এর 1, তাহলে 8 এর 2টা আমি একটু খালি লিখে দিই। আটের 2 হলো ইন্টিগ্রেশন 1 বাই 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। তাহলে এটা আগের মতোই আমাদের কি করতে হবে, হরের অনুবন্ধী দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। গুণ করলে এই অঙ্কটাও আমরা করে ফেলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন আরো অঙ্কতে যাই। এরপরের অঙ্ক আছে প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতি অঙ্কতে যাওয়ার আগে আমি আরো 2-1টা অঙ্ক তোমাদের আমি করাবো, এবং সেই অঙ্ক করানোর আগে তোমাদের কয়েকটা সূত্র শিখাবো, সেটাও ত্রিকোণমিতির সূত্র। আমরা জানি সাইন অফ এ প্লাস বি সমান কত, সাইন এ কস বি কস এ সাইন বি। সাইন অফ এ মাইনাস বি সাইন এ কস বি কস এ সাইন বি। তাহলে এটার নাম্বার দিই আমরা 1, এটার নাম্বার হলো 2। এরপরে আমরা কস এর সূত্র প্রয়োগ করি, কস অফ এ প্লাস বি। এটা এই সূত্রগুলো কোথাকার, সংযুক্ত ও যৌগিক কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত আছে যে চ্যাপ্টারটা, সেইখানে এই সূত্র আছে। তাহলে এটা কি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটার নাম্বার দাও 3। কস অফ এ মাইনাস বি, তাহলে এখানে কি হবে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এটার নাম্বার দিলাম 4। এখন 1 আর 2 আমরা যোগ করব, 1 আর 2 যোগ করব 1 প্লাস 2। যোগ করলে কি হয় দেখো, সাইন এ কস বি সাইন এ কস বি আর কস এ সাইন বি কস এ সাইন বি, এটা কেটে যায়, এটা আর এটা কেটে যায়। কেটে গেলে আমাদের আসলে থাকে হলো ডান দিকে থাকে 2 সাইন এ কস বি। ডান দিকে যে 2 সাইন এ সাইন বি থাকে সেটা আমরা বাম দিকে লিখবো। তাহলে 2 সাইন এ কস বি সমান কি হচ্ছে, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। এইবার আমরা 1 আর 2 বিয়োগ করব, 1 থেকে 2 বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কি পাবো, এবার দেখো কি হবে, এবার যেটা হবে এটা এটা কেটে যাবে, থাকবে কি 2 cos a sin b। এটা আমরা বাম দিকে লিখব 2 cos a sin b। তাহলে এটা আমরা কি করলাম, আমরা বিয়োগ করলাম, 1 থেকে 2 বিয়োগ করলাম। তাহলে বিয়োগ ফলটা লিখলাম
এইবার 3 এবং 4 যোগ করব, 3 এবং 4 যোগ করব, 3 যোগ 4 করলে কি হয় দেখো, এইটা আর এটা কেটে যায়, থাকে হলো 2 cos a cos b, এটা বাম দিকে লিখবো, তাহলে 2 cos a cos b সমান, তাহলে আমরা যে যোগ করেছি যোগফলটা ডান দিকে লিখি, cos of a plus b plus cos of a minus b। এরপরে আমরা কি করব, 4 থেকে 3 বিয়োগ করব, 4 থেকে 3 যদি বিয়োগ করি 4 মাইনাস 3, তাহলে আমাদের 4 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে এটা কেটে যাবে, না এটা কেটে যাবে আর এটা থাকবে, তাহলে 2 sin a sin b, তাহলে কি হবে এটা 4 থেকে 3, তাহলে মানে cos of a minus b টা আগে আসবে, cos of a minus b minus cos of a plus। এখন হয়তো বলতে পারো যে স্যার আপনি ইন্টিগ্রেশন করতে এসে ত্রিকোণমিতির সূত্র নিয়ে কেন আলোচনা করছেন? এই জন্যই আলোচনা করছি যে আমাদের এই 4টা সূত্রই আমাদের লাগবে, অঙ্ক করতে গিয়ে 4টা সূত্রই লাগবে, এবং এই সূত্রগুলো কিভাবে আসলো এটা তোমাদের একটু আমি দেখাই দিলাম, এইভাবে সূত্র আসছে। এখন এই সূত্রটা আমরা করব, 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b, 2 sin a sin b। তাহলে সূত্রগুলো আমরা একটু ঝালাই করে নিই। 2 sin a cos b কি হবে, এইটা সূত্র হচ্ছে sin of a plus b plus sin of a minus b। 2 cos a sin b কি হবে, sin of a plus b minus sin of a minus b। এরপরে 2 cos a cos b কি, cos of a plus b plus cos of a minus b। এরপরে হলো কি 2 sin a sin b cos of a minus b minus cos of a plus b। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসো আমরা যে এই সূত্রগুলো শিখলাম, তাহলে এই সূত্রের অঙ্ক আমরা এখন করি। এই সূত্রের অঙ্ক আমরা এখন করব। আমি 2-3টা অঙ্ক করব, বেশি অঙ্ক করব না। আমরা ওইদিকে 8 পর্যন্ত করেছি, এখন আমরা চলে আসি 9, 9-এর 1। এই সূত্রের আলোকে আমরা 4টা অঙ্ক করব, 4টা অঙ্ক করে আমরা আজকের ক্লাসটা শেষ করব। আমি ইন্টিগ্রেশন sin 5x ইন্টু sin 3x dx, তাহলে একে আমাদের আগে সূত্র প্রয়োগ করতে হবে, কারণ দুইটা ফাংশনের গুণফল ত্রিকোণমিতিক তাও ফাংশন, ত্রিকোণমিতিক দুটা ফাংশনের গুণফল আকারে থাকবে এবং তাকে ইন্টিগ্রেট করা যাবে এমন কোনো সূত্র সরাসরি নাই। এজন্য একে কি করব, আমরা সূত্র প্রয়োগ করব। তো 1/2 sin 5x sin 3x dx। তাহলে আমি যে নিচে 8টা আগের ইয়েতে আমি 8টা সূত্র আলোচনা করেছি, 8টা শেষের সূত্রটা এটা, তাহলে 1/2 এখানে কি, এখানে হলো cos of a minus b, তাহলে cos of a minus b cos of a minus b, তাহলে 5x minus 2x minus cos of a plus b 5x plus 3x, হ্যাঁ এটা 3x dx। তাহলে দেখো 1/2 এখানে আমরা পাচ্ছি হলো cos 2x মাইনাস হলো কি cos 8x dx। এখন আমরা একে ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করলে কি হয়, 1/2 আগে cos 2x কে ইন্টিগ্রেট করি, তাহলে কি হবে sin 2x। এখন একটা সূত্র আমাদের শিখতে হবে, ইন্টিগ্রেশন cos ax dx। এই ক্ষেত্রে আমরা প্রথমে যে সূত্র শিখেছি সেখানে শুধু cos x ছিল, কিন্তু এখানে x এর সাথে a যুক্ত আছে, একটা কনস্ট্যান্ট যুক্ত আছে। তাহলে কি করতে হবে, সূত্র সরাসরি প্রয়োগ করব, sin ax। এখন এই ax কে ডিফারেন্সিয়েট করলে যেটা পাওয়া যায়, কি পাওয়া যায়, শুধু a পাওয়া যায়, এটা দিয়ে ভাগ দিয়ে দিব প্লাস c। তাহলে একইভাবে দেখো sin 2x cos 2x কে ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি হলো sin 2x। এখন যেহেতু শুধু x না, x এর সাথে 2
যুক্ত আছে, তার কাজে 2x কে আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে যেটা হবে সেটা দিয়ে ভাগ দিয়ে দেব, -1/2। এখানে তাহলে কি হবে, cos, এটা হবে sin 8x ডিভাইডেড বাই 8 প্লাস হলো c। আমাদের অঙ্ক হয়ে গেছে। তাহলে এটা সমান আমরা লিখি 1/4 sin 2x মাইনাস 1/16 sin 8x প্লাস c। তাহলে আমরা এখন সরাসরি এই সূত্রগুলো শিখব। তাহলে একটা সূত্র আমি লিখি এখানে, ইন্টিগ্রেশন sin ax dx মাইনাস 1/a cos ax প্লাস c। আর একটা সূত্র কি, ইন্টিগ্রেশন cos ax dx, তাহলে এটা হলো 1/a sin ax প্লাস c। এই সূত্রগুলোর আলোকে আমরা এই অঙ্কগুলো করছি আর কি। তাহলে এরপরে যাই, পরের আর একটা টাইপে যাই। নয়ের এটা 2 নাম্বার দিয়ে, 9-এর 2 নাম্বার, ইন্টিগ্রেশন 3 sin 3x cos 4x dx। এটা কিন্তু আগের যে আমরা আলোচনা করলাম 5 নম্বর সূত্র। তাহলে আমাদের একটা 2 লাগবে, 3/2 2 sin 3x। আমরা এটাকে কিন্তু 2 নাম্বার সূত্র ইয়ে করতে পারি, যদি cosটা আগে নিই, 2 cos 4x sin 3x dx। তাহলে 2 cos এ sin b যে সূত্র, সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। 3/2 2 cos এ sin b কি, cos of a plus b, তাহলে sin of a plus b, sin of a plus b, তার মানে 4x plus 3x minus sin of a minus b 4x minus 3x dx। তাহলে সূত্রটা আমরা একটু শিখে নিই। 2 cos a sin b, সূত্র কি, 2 cos a sin b সমান হলো sin of a plus b minus sin of a minus b। তাহলে এখানে আমাদের আসলো কত, 3/2 sin 7x dx minus 3/2 sin x dx। এখন জাস্ট একে সূত্র প্রয়োগ করতে হবে। কি হবে তাহলে, 3/2 sin 7x কে ইন্টিগ্রেট করলে হবে মাইনাস cos 7x ডিভাইডেড বাই 7। যেহেতু এখানে মাইনাস ব্যবহার করবা, কাজে এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিবা, না হলে কি হবে দেখো, মনে হবে এই মাইনাসের কারণে 3/2 মাইনাস cos 7x/7, কাজে এই সমস্ত ক্ষেত্রে ব্র্যাকেট দিবা। মাইনাস 3/2 sin x কে ইন্টিগ্রেট করলে হবে মাইনাস cos x প্লাস c। এখন একে ক্যালকুলেশন করলে কত হয়, মাইনাস 3/14 cos 7x প্লাস 3/2 cos x প্লাস c। এই মোটামুটি। এরপর আরেকটা অঙ্ক প্রায় পরীক্ষা আসে, এই অঙ্কটা করে আমরা আজকে শেষ করব। নয়ের 3 নাম্বার কি, ইন্টিগ্রেশন sin px cos qx dx p greater than q, তাহলে এখানে কি হবে দেখো, 1/2 2 sin px cos qx dx,
তাহলে একই প্রথম সূত্রটা 2 sin a cos b, সূত্র কি? 2 sin a cos b সূত্র হলো sin of a plus b plus sin of a minus b। তাহলে 1/2 sin of px plus qx plus sin of px minus qx dx। তাহলে এখান থেকে আসো 1/2 sin p plus q x dx plus 1/2 sin p minus qx dx। এখানে p গ্রেটার দেন q দেওয়ার অর্থ হলো এই p মাইনাস q যে পজিটিভ এটা বোঝানো আর কি। তাহলে কারণ আমরা জানি সাইন অফ মাইনাস থিটা কত? সাইন অফ মাইনাস থিটা সমান হলো মাইনাস সাইন থিটা। এই ধরনের বিষয় যেন আবির্ভাব না হয় এই জন্য এটা আগেই, এটা যে পি মাইনাস কিউ যে পজিটিভ হবে এটা আগেই বলে দেওয়া আর কি। তাহলে এখন আমরা ইন্টিগ্রেট করি 1/2 সাইনকে ইন্টিগ্রেট করলে হবে মাইনাস কস পি প্লাস কিউ ডিভাইডেড বাই কি হবে পি প্লাস কিউ, যেখানে ব্র্যাকেট দিয়ে নিবা। তাহলে এই মাইনাস আর হাফ, হাফ মাইনাস যেন মনে না হয় এটা খেয়াল রাখতে হবে। এরপরে হলো প্লাস হাফ ইন্টু মাইনাস কস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ প্লাস সি, এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যে ইন্টিগ্রেশনের মৌলিক সূত্রগুলো শিখলাম এই সমস্ত সূত্র এবং এর আলোকে আমরা প্রায় সব ধরনের অঙ্কগুলোই আমরা এখানে করলাম। আমরা আগামী দিন যেটা করব সেটা হলো প্রতিস্থাপন পদ্ধতির নিয়েই আমরা আলোচনা করব, কারণ প্রতিস্থাপন পদ্ধতি একটু সময় লাগবে আর কি। তারপরেও আমরা চেষ্টা করব একটা ক্লাসে যতটুকু করা যায়। আমরা ঈদের আগে আর একটা ক্লাসে ইন্টিগ্রেশন বাই পার্টস অর্থাৎ অংশায়ন সূত্র নিয়ে আমরা আলোচনা করব এবং আংশিক ভগ্নাংশের সাহায্যে কিভাবে ইন্টিগ্রেশন করা যায় সেটাও আমরা আলোচনা করব। ঈদের আগে আমরা এই বিষয়গুলি, এই তিনটি বিষয়ে ক্লাসগুলি শেষ করব। ঈদের পরে আমরা যে নির্দিষ্ট যোগজ, এই নির্দিষ্ট যোগজ নিয়ে এবং আরেকটি ক্লাস যে আমরা পাবো সেই ক্লাসে আমরা যেটা করব সেই ক্লাসে আমরা টোটাল ইন্টিগ্রেশনের পরে কি ধরনের প্রশ্ন হবে, কি ধরনের প্রশ্ন হতে পারে এবং সেই বিষয়গুলো আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে তোমরা যার যার বাসায় অবস্থান করবে এবং সামনে ঈদ আছে, ঈদ উদযাপনের ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি মানবে এবং সবাই আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি যথাশীঘ্র সম্ভব যেন আমরা আমাদের অফলাইন ক্লাসে আমাদের ক্লাসরুমে ফিরে যেতে পারি। এই দোয়া করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।